দিন কয়েক আগেই মধ্যপ্রাচ্য সফর সেরে আসলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই সফরে একসাথে মধ্যপ্রাচ্যের 3 দেশে গেলেও মিত্র দেশ ইসরায়েলকে এড়িয়ে যান ট্রাম্প, জানিয়ে সমালোচনার মুখে পড়েন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এবার জানা গেল শুধু নেতানিয়াহু নন, ইসরায়েলের ওপর থেকেই সমর্থন সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ট্রাম্প। ট্রাম্প প্রশাসন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সরকারকে সতর্ক করেছে, গাজায় যুদ্ধ শেষ করতে ব্যর্থ হলে ওয়াশিংটন তেল আবিবকে আর সমর্থন দেবে না। সম্প্রতি মার্কিন সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য। নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাত দিয়ে সংবাদ মাধ্যমটি জানিয়েছে, ট্রাম্পের প্রতিনিধিরা ইসরায়েলকে জানিয়েছে যুদ্ধ শেষ না করলে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে পরিত্যাগ করবে। শুধু যুক্তরাষ্ট্র নয়, ইসরায়েলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য, কানাডা ও ফ্রান্স। গাজায় নতুন করে শুরু করা সামরিক আক্রমণ ও ত্রাণ বিধিনিষেধ বন্ধ না করলে ইসরায়েলের উপর নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছে এই 3 দেশের নেতারা। সোমবার ব্রিটিশ সরকারের প্রকাশ করা যৌথ বিবৃতিতে বলা হয়েছে, বেসামরিক জনগণকে অপরিহার্য মানবিক সহায়তা প্রদানে ইসরায়েল সরকারের অস্বীকৃতি অগ্রহণযোগ্য, আর এটি আন্তর্জাতিক মানবাধিকার আইন লঙ্ঘনের ঝুঁকি তৈরি করেছে। পশ্চিম তীরে বসতি সম্প্রসারণের বিরোধিতা করে বিবৃতিতে বলা হয়, সুনির্দিষ্ট নিষেধাজ্ঞা সহ পরবর্তী পদক্ষেপ নিতে ব্রিটিশ সরকার কোনো দ্বিধা করবে না। এই হুমকির জবাবে নেতানিয়াহু বলেছেন, পূর্ণ বিজয় অর্জন না হওয়া পর্যন্ত ইসরায়েল ন্যায়সঙ্গত উপায়ে আত্মরক্ষা করবে। এর আগে সোমবার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হুমকি দিয়ে বলেন, ইসরায়েল পুরো গাজার নিয়ন্ত্রণ নেবে। আন্তর্জাতিক বিশেষজ্ঞরা ইতোমধ্যেই উপত্যকাটিতে দুর্ভিক্ষের আশঙ্কা করছেন। MR আকাশ, আজকাল। পাকিস্তানের সামরিক ইতিহাসে ফিল্ড মার্শাল হল সর্বোচ্চ সামরিক পদ, যা কেবল অসাধারণ সামরিক অবদান বা যুদ্ধ জয়ের স্বীকৃতিস্বরূপ দেওয়া হয়। 1959 সালে প্রথম ও একমাত্র ব্যক্তি হিসেবে তৎকালীন প্রেসিডেন্ট জেনারেল আইয়ুব খান নিজেকে ফিল্ড মার্শাল পদে উন্নীত করেন, যা রাজনৈতিকভাবে বিতর্কিত ছিল। দীর্ঘ 65 বছর পর দ্বিতীয়বারের মতো এই পদ প্রদান করা হলো সেনাপ্রধান জেনারেল সৈয়দ অসীম মুনিরকে। এই পদ সেনাবাহিনীর রুটিন পদোন্নতির অংশ নয়, এটি একটি সম্মানসূচক পদ, যা শুধু বিশেষ সামরিক সাফল্য ও জাতীয় নিরাপত্তায় অসামান্য অবদান রাখার জন্যই প্রদান করা হয়। এই পদটি প্রধানমন্ত্রীর পরামর্শে এবং মন্ত্রিসভার সম্মতিক্রমে প্রদান করা হয়ে থাকে। ভারতের সঙ্গে সাম্প্রতিক সীমান্ত সংঘাতে তিনি কৌশলগত নেতৃত্ব ও সফল প্রতিরোধমূলক অভিযান পরিচালনা করেন, বিশেষ করে অপারেশন বুনিয়ানুম মারসুস এবং মার্কায়ে হক এর মাধ্যমে জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় বড় ভূমিকা রাখেন তিনি। আর এ কারণেই তাকে ফিল্ড মার্শাল উপাধিতে ভূষিত করলেন প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। অসীম মুনির 2022 সালের নভেম্বরে পাকিস্তানের 11তম সেনাপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। 2024 সালে তার মেয়াদ 3 বছর থেকে বাড়িয়ে 5 বছর করা হয়। পাকিস্তানের সেনাবাহিনীর শীর্ষ পদে নিয়োগ পাওয়ার আগে মুনির দেশটির প্রভাবশালী গোয়েন্দা সংস্থা ISI এর প্রধান হিসেবে দায়িত্ব পালন করতেন। 2019 সালের ফেব্রুয়ারিতে ভারতের পুলওয়ামায় বন্দুকধারীদের হামলায় 40 জন ভারতীয় জওয়ান নিহত হওয়ার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছায়। ওই সময় তিনি দেশটির গোয়েন্দা সংস্থার নেতৃত্ব দিচ্ছিলেন। তখনও তার ভূমিকা বেশ উল্লেখযোগ্য ছিল। জেনারেল অসীম মুনিরের ফিল্ড মার্শাল পদে পদোন্নতি পাকিস্তানের সামরিক ইতিহাসে একটি স্মরণীয় ও শক্তিশালী বার্তা। আধুনিক যুগে অনেক দেশ এই পদ ব্যবহার বন্ধ করে দিয়েছে, তবে যেসব দেশে এখনও আছে এই পদটি, সেখানে এটি একটি কূটনৈতিক এবং প্রতীকী মর্যাদার প্রতিফলন করে। তৌফিকুল ইসলাম, আজকাল। ফিলিস্তিনিদের অবরুদ্ধ গাজা উপত্যকার
পুরোটা নিয়ন্ত্রণে নেওয়ার কথা জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বৃহস্পতিবার থেকে ইসরায়েলি সামরিক বাহিনী গাজার উত্তর ও দক্ষিণ অঞ্চলে ভয়ঙ্কর স্থল অভিযান শুরু করেছে। ঠিক এমন সময়ে নেতানিয়াহু এ ঘোষণা দিলেন। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুসারে আন্তর্জাতিক মহল ইসরায়েলের উপর গাজা থেকে অবরোধ তুলে নেওয়ার জন্য চাপ বাড়াচ্ছিল। ঠিক তখনই নেতানিয়াহু এ হুঁশিয়ারি উচ্চারণ করলেন। এক ভিডিও বার্তায় নেতানিয়াহু বলেন, গাজায় এখনও ফিলিস্তিনিদের স্বাধীনতাকামীদের সংগঠন হামাসের হাতে 48 জন জিম্মি রয়েছেন। তাদের মুক্তি এবং হামাসের সম্পূর্ণ ধ্বংসের মাধ্যমে সম্পূর্ণ বিজয় অর্জনই ইসরায়েলের লক্ষ্য। গাজার খান ইউনুস এলাকার বাসিন্দাদের দ্রুত সেখান থেকে সরে যেতে বলা হয়েছে। রয়টার্স জানিয়েছে, ইসরায়েলি বাহিনী সেখানে নজিরবিহীন আক্রমণের প্রস্তুতি নিচ্ছে। অন্যদিকে আন্তর্জাতিক উদ্বেগ এবং অনাহারের আশঙ্কার কারণে নেতানিয়াহু মার্চে আরোপিত সহায়তা অবরোধ শিথিল করতে বাধ্য হয়েছেন। সোমবার রয়টার্সের সাংবাদিকরা উত্তর গাজামুখী সহায়তা ট্রাক যেতে দেখেছেন। তবে সহায়তা কি পরিমাণে প্রবেশ করবে এবং তা কিভাবে বিতরণ করা হবে তা এখনো পরিষ্কার নয়। ফ্রান্স, জার্মানি এবং যুক্তরাজ্য সহ একাধিক ইউরোপীয় দেশ গাজার পরিস্থিতিকে অসহনীয় বলে অভিহিত করেছেন। জাতিসংঘ অনেক দিন ধরেই বলছে, গাজায় প্রতিদিন অন্তত 500 ট্রাক ত্রাণ ও পণ্য প্রবেশের প্রয়োজন। বিশ্ব খাদ্য কর্মসূচির তথ্য অনুসারে গাজায় প্রবেশের জন্য এখনো 1,16,000 মেট্রিক টনেরও বেশি খাদ্যপণ্য সীমান্তে আটকে আছে। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, সোমবার মাত্র 5টি ট্রাক গাজায় প্রবেশ করেছে। তবে জাতিসংঘ বলছে 9টি ট্রাক প্রবেশের অনুমতি পেয়েছে, যা জাতিসংঘের মানবিক সহায়তা প্রধান টম ফ্লেচার সমুদ্রে এক ফোঁটা হিসেবে বর্ণনা করেছেন। জাতিসংঘের মানবাধিকার দপ্তর ইসরায়েলের এমন কর্মকাণ্ডকে আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন এবং জাতিগত নির্মূলের শামিল হিসেবে বর্ণনা করেছেন। MR আকাশ, আজকাল। সম্প্রতি পাকিস্তানের সাথে যুদ্ধে নাস্তানাবুদ হয় ভারত। সেই ব্যর্থতা কাটিয়ে ওঠার আগেই আরেকটি ভয়াবহ ব্যর্থতার মুখোমুখি হয়েছে দেশটি। এমন পরিস্থিতি হয়েছে, রকেট আকাশেই ধ্বংস করে দিতে হয়েছে। মহাকাশে EOS-9 কৃত্রিম উপগ্রহ পাঠানোর জন্য রকেট উৎক্ষেপণ করে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। তবে কয়েক মিনিট পরই এটি ব্যর্থ হয়ে যায়। মাঝপথে গিয়ে রকেট থেকে ওই কৃত্রিম উপগ্রহটিকে মহাকাশে নামানো যায়নি। মিশনের ব্যর্থতার পর মহাকাশেই ধ্বংস করে দেওয়া হয়েছে রকেটটিকে। ভারতীয় বার্তা সংস্থা ANI বরাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম NDTV। এটি ছিল ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর 101তম অভিযান, যা আলোর মুখ দেখেনি, ব্যর্থ হয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যম জানায়, রবিবার ভোর 5:59 শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে রওনা দিয়েছিল ইসরোর রকেট। প্রথম দুটি ধাপ নির্বিঘ্নে সম্পন্ন হলেও তৃতীয় ধাপে ত্রুটি ধরা পড়ে। এই ধাপে কঠিন জ্বালানির সাহায্যে কৃত্রিম উপগ্রহটিকে মহাকাশের নির্দিষ্ট কক্ষপথে প্রতিস্থাপিত করার কথা ছিল রকেটটির, কিন্তু তার জন্য যে চাপের প্রয়োজন ছিল তা ছিল না। NDTV নিশ্চিত করেছে, ইসরোর এই কৃত্রিম উপগ্রহটির ওজন 1696 কেজি। 524 কিলোমিটার কক্ষপথে এই কৃত্রিম উপগ্রহটিকে নামানোর কথা ছিল। মহাকাশ গবেষণায় ভারতের জন্য এটি একটি বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। তবে ইসরো বলছে, প্রযুক্তিগত বিশ্লেষণ ও অভিজ্ঞতার মাধ্যমে তারা দ্রুত ঘুরে দাঁড়াবে। রকেটটি উৎক্ষেপণের সময় থেকে পুরো মিশনটি ইসরোর পক্ষ থেকে সরাসরি সম্প্রচারের ব্যবস্থা করা হয়েছিল। মিশন ব্যর্থ হওয়ার পর তা নিয়ে শুরু হয়েছে নানান আলোচনা সমালোচনা। অভিযান ব্যর্থ হয়েছে বলে স্বীকার করে নেন সংস্থার প্রধান ভি নারায়ণন। ইসরোর প্রধান বলেন, কেন এই অভিযান ব্যর্থ হয়েছে পুরো বিষয়টি আমরা খতিয়ে দেখছি। দ্রুত আবার অভিযান পরিচালনা করবে বলেও জানান ভি নারায়ণন।
2017 সাল থেকে ইসরো তাদের বিভিন্ন কৃত্রিম উপগ্রহ পাঠানোর কাজে পিএসএলভি রকেট ব্যবহার করেছে। এখন পর্যন্ত এই রকেটের 63টি উৎক্ষেপণ সম্পন্ন হয়েছে, যার মধ্যে এটি ছিল তৃতীয় ব্যর্থ অভিযান। এম আর আকাশ, আজকাল।